हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, দেখো যে আমরা সিরিজটা শুরু করেছিলাম টার্গেট ডাব্লিউবি টেট প্রাইমারি ইন্টারভিউ 2022-এর যে লক্ষ্য করে। তো আজকে হচ্ছে এটা ক্লাস নম্বর 47, অর্থাৎ এর আগে আমি 46 ক্লাস করে দিয়েছি 46টা। এটা হচ্ছে 47 নম্বর ক্লাস, এবং এই 47টা ক্লাস নয়, এর সাথে সাথে অনেক কিন্তু ক্লাস আরও মানে বিস্তারিতভাবে আরও বাড়তি করানো আছে। সেগুলো টোটাল মোর দেন 60 কিন্তু ক্লাস হয়ে যাবে, অর্থাৎ 60টার মতো ক্লাস কিন্তু অলরেডি হয়ে যাবে। ওকে, তো আজকে হচ্ছে ক্লাস নাম্বার হচ্ছে 47। যারা চ্যানেলে নতুন, প্রথমেই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশনটা অন করো, যাতে এই ধরনের ভিডিও এবং ক্লাসগুলো তোমরা পেয়ে থাকো। আর এর প্রশ্নগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু 2017-তে নেওয়া প্রশ্ন, যারা ইন্টারভিউ দিয়েছে এবং যারা এখন চাকরি করছে বর্তমানে, এবং তার সাথে সাথে কিছু অনুকরণে তার প্রশ্ন রয়েছে, এবং বেশিরভাগই প্রশ্ন কিন্তু 2017 থেকে নেওয়া। ওকে, তো ভিডিওটি শেষ পর্যন্ত সকলে দেখো অনুরোধ করব, এবং সাথে সাথে ভিডিওটি লাইক করো, বন্ধুর সাথে শেয়ার অবশ্যই করো। তো চলো আজকে যে 47 নম্বর ক্লাস এটা শুরু করা যাক। তো দেখো আজকে কী কী প্রশ্ন রয়েছে এক এক করে আমরা ডিসকাস করছি। ওকে, তো আমি ক্যামেরাটা একটু সাইড করে নিই। দেখো, তার আগে বলবো যারা এই বইটি পারচেস করোনি, এটা আমার একটু জুম করতে অসুবিধা হয়েছে। তো এই বইটা যারা পারচেস করোনি, পিডিএফ বুকটা অবশ্যই কিন্তু পারচেস করে নেবে, এবং তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। ওখানে কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্ট কিন্তু এই ক্লাসের ভিডিওগুলো কিন্তু পেয়ে যাবে পিডিএফ আকারে। আর এই বুকটা বা পিডিএফ ফাইলটা 125 টাকায় দাম রয়েছে। তোমরা প্রথমে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও, সেখানে কিন্তু বিষয়টা সমস্ত জেনে যাবে, কোথায় পাওয়া যাবে এটা পিডিএফ ফাইলটা। এবং এর মধ্যে কিন্তু 344টা কিন্তু পেজ রয়েছে, এবং এর সম্পূর্ণ কিন্তু ভিডিও যে ক্লাস প্রশ্নগুলো 2017 থেকে নেওয়া প্রশ্ন রয়েছে, তার অনুকরণীয় প্রশ্ন রয়েছে, বিভিন্ন শিক্ষা কমিশন রয়েছে, এনসিএফ 2005 রয়েছে, আরটি 2009 রয়েছে, নিপুণ ভারত মিশন রয়েছে। তাছাড়া প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত যে সমস্ত পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক যে বইগুলো দেওয়া হয় প্রাথমিক বিদ্যালয়ে, সেই বইয়ের সম্পূর্ণ তথ্য, প্রশ্ন A to Z কিন্তু এটার মধ্যে পেয়ে যাবে। এবং তোমাদের ইন্টারভিউতে নলেজ বুস্ট করার জন্য এবং বেশি নাম্বার পাওয়ার জন্য অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই সকলকে বলবো যেটা টেলিগ্রাম চ্যানেলে প্রথমে যুক্ত হো এবং এটা পারচেস করো। তো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং যে ভিডিওগুলো করছি আর কি, তার প্লেলিস্টের লিঙ্কও কিন্তু তোমাদের আমি প্রোভাইড করে দেবো। ওকে, তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। দেখো আজকে প্রথম প্রশ্ন কী রয়েছে, আজকের যেহেতু 47 নম্বর ক্লাস। দেখো আজকে প্রথম প্রশ্ন রয়েছে যে মিড ডে মিলের দায়িত্ব প্রধান শিক্ষকের থেকে কোনো স্বেচ্ছাসেবক সংস্থা অর্থাৎ এনজিওকে গ্রহণ করুক। এ বিষয়ে বলছে আপনার মতামত কী? যদি তুমি একজন শিক্ষক, যেহেতু তুমি বিদ্যালয়ে যখন হবে এবং তোমাকে যদি এই ধরনের প্রশ্ন করতেই পারে বা দায়িত্ব দেওয়া হতেই পারে, তো তখন তুমি একজন শিক্ষক হিসেবে কী করবে? না, প্রথমে কী বলবে, না একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা শিক্ষিকা সেই বিদ্যালয়ের পঠন পাঠন ও অন্যান্য সুবিধা অসুবিধা দেখার সাথে সাথে শিক্ষার্থীর সামগ্রিক উন্নয়নটি দেখে থাকেন, এবং খাদ্যের গুণগত মান সম্পর্কে অভিজ্ঞ অভিজ্ঞ হয়ে থাকেন তিনি। সেক্ষেত্রে কি, না সেক্ষেত্রে এর পাশাপাশি মিড ডে মিলের দরিদ্র কর্মচারীরা এই প্রকল্পের আওতায় এসে তারা নিজেকে বা আজকে তারা স্বনির্ভর সকলে হয়েছে। অন্যদিকে স্বেচ্ছাসেবী যদি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়, তাহলে কি তাদের খাবারের গুণগত মানের বিষয়গুলি প্রধান শিক্ষক মহাশয় ভালোভাবে তদারকি করতে পারবে না, কারণ কি তাদের হাতে চলে যাবে দায়িত্বটা। আর সাথে সাথে কি, যেহেতু শিশুদের খাবারের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, তাই তিনি শিশুদের নিজের সন্তান স্নেহে একজন অভিভাবক হিসেবে সঠিক দায়িত্ব পালন করাটাই আসল উদ্দেশ্য হওয়া উচিত বলে আমি মনে করি। অর্থাৎ কী হয়, দেখো যদি একটা সংস্থার হাতে যদি দেওয়া হয় এটা বিষয়টা, যে মিড ডে মিলের ব্যাপারটা, তাহলে তারা ওনার মতো কাজ করবে। এবং যেহেতু একজন শিক্ষক বা শিক্ষিকা বা প্রধান শিক্ষক বা শিক্ষিকা কী করে এক্ষেত্রে কিন্তু বাচ্চাদের পাশাপাশি থাকে, তাদের পুষ্টিগত আহার কী, কোনটা খাওয়া দরকার, কী দিলে ভালো হয়, তাদের পুষ্টিগত মান, তাদের যে শারীরিক বিকাশ, এই সমস্ত দিকটা কিন্তু একজন শিক্ষক বা শিক্ষিকা ভালোভাবে বুঝবে। তাই এক্ষেত্রে যদি এই দায়িত্বটা যদি, আর তাছাড়া কি এর সাথে সাথে যারা রান্না বান্না করছে আর কি, তারা বিভিন্ন দরিদ্র কর্মচারী কি স্বনির্ভর হয়েছেন এইভাবে। কিন্তু এনজিও সংস্থার আন্ডারে যদি পড়ে যায়, তাহলে কি এটা সুযোগ সুবিধা নাও পেতে পারে। তাই এক্ষেত্রে আমার মতে বলবে যে একজন শিক্ষক বা শিক্ষিকা বা প্রধান শিক্ষক বা শিক্ষিকার দায়িত্ব দেওয়াটাই কিন্তু বেশি গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয়। ওকে, তো যদি বোঝাতে পারছি ভালো করে এবং ভিডিওটি ভালো লাগছে, তো অবশ্যই ভিডিওটি লাইক করো এবং শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানে কিন্তু কেউ অন করতে ভুলো না। ওকে,
দেখো নেক্সট ভিডিও এগুলো জানার দরকার, যেহেতু তোমরা সকলে ডিএলএড করেছো, 2 বছর প্রশিক্ষণ নিয়েছো, এবং এগুলো আমরা সকলে অতপ্রতভাবে জড়িত এই ধরনের প্রশ্নের সাথে। যে যেটা বলা হচ্ছে যে পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশের প্রতিটি স্তর উল্লেখ করে আপনি অঙ্কের টিচার হিসেবে আপনার শিক্ষার্থীকে কিভাবে সংখ্যার ধারণা সম্পর্কে শিক্ষাদান করবেন। তো পেঁয়াজের আমরা জানি কি, পেঁয়াজে কয়টি স্তরের কথা বলেছেন? 4টি। এই 4টি স্তরের মধ্য দিয়ে বলছে আপনি একজন গণিতের শিক্ষক হিসেবে কিভাবে শিক্ষার্থীদের সংখ্যার ধারণা দেবেন। তো দেখো প্রথম যেটা স্তরটা সেটা হচ্ছে কি সেন্সারি মোটর স্টেজ, অর্থাৎ সংবেদন চালকমূলক স্তর। এখানে কি দেখা যায় না, বস্তুর নিরীক্ষণ ও তার আকার আকৃতি, রং দেখা, অঙ্গ সঞ্চালনের সাহায্যে বস্তুকে ধরা, এগুলো কিন্তু শিশু শিক্ষার্থী শেখে, এবং এক্ষেত্রে তার বয়সের সীমা থাকে কত? 0 থেকে 2 বছর। ওকে, নেক্সট 2 নম্বর হচ্ছে প্রি অপারেশনাল স্টেজ, এটা 2 নম্বর, অর্থাৎ প্রাক সক্রিয়তা স্তর, এর বয়সসীমা 2 থেকে 7 বছর। এখানে কি শিশু শিক্ষার্থীরা যোগের ধারণা, সংখ্যার ধারণা, জ্যামিতিক চিত্র বোঝা, ছোট বড় সংখ্যা, বৃত্ত, চতুর্ভুজ আকৃতি দেখা, বস্তু গতিশীল না স্থির বোঝা, এগুলো তারা কিন্তু করে থাকে প্রি অপারেশনাল স্টেজ বা প্রাক সক্রিয়তার স্তরে। 3 নম্বরে কী রয়েছে? কনক্রিট অপারেশনাল স্টেজ, অর্থাৎ কি মূর্ত সক্রিয়তার স্তর। এখানে কি বয়সসীমাটা 7 থেকে 11। এক্ষেত্রে কী হয়, বস্তু শনাক্তকরণ করতে শেখে শিশু শিক্ষার্থীরা বা বাচ্চারা, প্রাথমিক জ্যামিতিক চিত্র অঙ্কন করতে পারে, ঘড়ি, পাটিগণিত, আকার আকৃতি, ক্রম অনুযায়ী বিন্যাস, সংখ্যা জ্ঞান, সমতার যুক্তি, অভেদের যুক্তি, এগুলো কিন্তু বাচ্চারা দিয়ে থাকে। এবং নেক্সট 4 নম্বর রয়েছে ফর্মাল অপারেশনাল স্টেজ, অর্থাৎ 11 থেকে যেটা বয়স 18 বছর। এখানে কি মূর্ত বীজগণিত, জ্যামিতিক সূত্র, বিমূর্ত চিন্তন এবং সাধারণ থেকে বিশেষের দিকে তারা যেতে পারে। দেখো পেঁয়াজের যারা তোমরা সকলে জানো, তাই আমি এখানে বিশেষ ডিসকাস করছি না। প্রথমত মনে রাখবে যে জিন পেঁয়াজের যে মনস্তত্ত্ববিদ ছিলেন তিনি 4টি স্তরের কথা বলেছিলেন। কী কী আছে বলো তো স্তরগুলো? একটা আছে প্রথমে সেন্সারি মোটর স্টেজ, তারপরে রয়েছে প্রি অপারেশনাল স্টেজ, তারপরে কনক্রিট অপারেশনাল স্টেজ, তারপরে ফর্মাল অপারেশনাল স্টেজ। এই প্রত্যেকটি স্তরের সাথে কিন্তু শিশুর যে বিকাশ এবং কিভাবে শিশু বিভিন্নভাবে যে শিখছে সেগুলো দেওয়া রয়েছে। প্রথমে বস্তুর নিরীক্ষণ, আকার আকৃতি দেখবে, রং চিনবে। দ্বিতীয়তে যোগের ধারণা, সংখ্যার ধারণা, যেহেতু বয়সটা বাড়ছে ছোট বড় শিখবে। কংক্রিট অপারেশন স্টেজ 3 নম্বর বস্তু শনাক্ত করতে শিখবে, পার্থক্য করতে শিখবে, জ্যামিতিক চিত্র অঙ্কন করতে শিখবে, আকার আকৃতি ক্রম অনুযায়ী সাজাতে শিখবে। এবং ফর্মাল অপারেশন স্টেজে যুক্তি, মূর্ত বীজগণিতিক চিন্তার সাথে সাথে তাদের আস্তে আস্তে বিমূর্ত চিন্তার দিকে তারা কি পরিস্ফুটিত হবে। ওকে, নেক্সট দেখো, তারপরে আপনি পাঠ্যক্রম ও পাঠ্যসূচি বলতে কী বোঝে? এটা কিন্তু অনেকবার পড়েছে প্রশ্নটা, যে পাঠ্যসূচি এবং পাঠ্যক্রমের মধ্যে পার্থক্য কী না, কি বলবে এটা? দেখো প্রথমত কি বলবে যে স্যার শিক্ষার্থীদের ব্যক্তিত্বের বিকাশ সাধনের জন্য পূর্ব নির্ধারিত ও সুনির্বাচিত অভিজ্ঞতার সমষ্টি হলো পাঠ্যক্রম। অর্থাৎ কি না, একটি শিশুর বা শিক্ষার্থীর ব্যক্তিত্বের বিকাশের ক্ষেত্রে, অর্থাৎ পাঠ্যক্রমের মধ্যে শুধুমাত্র যে বইয়ের মধ্যে যে মজা থাকবে না, স্বপাঠ্যক্রমিক কার্যকরীগুলো ঢুকছে। অর্থাৎ ব্যক্তিত্বের বিকাশ সাধনের জন্য পূর্ব নির্ধারিত ও সুনির্বাচিত অভিজ্ঞতার সমষ্টি হচ্ছে কি পাঠ্যক্রম। ওকে, আর অপরদিকে পাঠ্যক্রমের অন্তর্গত বিভিন্ন বিষয়ের নির্ধারিত পাঠ্য তালিকাকে পাঠ্যসূচি বলে। অর্থাৎ পাঠ্যসূচি হলো পাঠ্যক্রমের একটি অংশ মাত্র, এটা আমরা জানি। নেক্সট 2 নম্বর বলছে পাঠ্যক্রমের পরিধি ব্যাপক, কারণ পাঠ্যক্রম একটা বড় এবং বিস্তৃত, আর অপরদিকে পাঠ্যসূচি কি পরিধি সংকীর্ণ প্রকৃতির হয়। নেক্সট দেখো তারপরে কি রয়েছে গতে না, পাঠ্যক্রমের পরিধি ব্যাপক ও বিস্তৃত রয়েছে, আর অপরদিকে পাঠ্যসূচির পরিধি সংকীর্ণ। আচ্ছা, এটাই দুবার কিন্তু রিপিট হয়ে গেছে। ওকে, তো এই দুটো পার্থক্য কিন্তু বললেই হবে যথেষ্ট। নেক্সট 4 নম্বর প্রশ্ন সেটা রয়েছে যে ধরুন একটা শিশু প্রথম বিদ্যালয়ে এসেছে এবং সে খুব কান্না করছে, তাহলে আপনি কি করবেন? এক্ষেত্রে কী করা দরকার না, উত্তর দেবে কি না, শিশুরা তার বাড়ির খোলামেলা খেলার পরিবেশ থেকে যখন স্কুলের জীবনে প্রবেশ করে তখন কি প্রথম অবস্থায় তারা কান্নাকাটি করে, এটাই তারা স্বাভাবিক। ঠিক, কারণ একটা শিশু তার বাড়ির পরিবেশ থেকে যে মানসিকতা নিয়ে আসে, একটা বিদ্যালয়ে প্রবেশ করে তার একটু হয়তো কান্না লাগতেই পারে। কিন্তু আমি একজন আদর্শ শিক্ষক হিসেবে কি করব, তাকে স্নেহ করব,
তাছাড়া কি করব, স্নেহ করব, তার সাথে বন্ধুর মতো আচরণ করব, আর কি যাতে সে মনে না করে যে সে কোনো নিয়মতান্ত্রিক অর্থাৎ যে শাসনের মধ্যে দিয়ে তার জীবনে প্রবেশ ঘটেছে, এভাবে কিন্তু সে যেন না ভাবে। আমি তাকে মনে করাবো বিদ্যালয়েও তার বাড়ির মতোই আনন্দ, ফুর্তি, মজা, খেলাধুলা করার স্থান। এখানে আমরা সকলে জানি যে একজন শিক্ষক শিক্ষার্থীর কাছে কি অ্যাজ এ ফ্রেন্ড, ফিলোসোফার অ্যান্ড গাইডার। তো এখানে বন্ধু এবং শিক্ষক তার পথপ্রদর্শক ও বন্ধু হিসেবে কাজ করবে। ওকে, তো এভাবে অবশ্যই উত্তর দিতে পারবে। নেক্সট 5 নম্বর প্রশ্ন, যে প্রকৃতি কেন্দ্রিক শিক্ষার দুটি সুবিধা বলুন। প্রকৃতি কেন্দ্রিক শিক্ষা বলতে কি দেখো, না প্রকৃতির মধ্যে শিখলে সেই শিক্ষা কী হয়, জীবন কেন্দ্রিক হয়। তাহলে এটা একটা সুবিধা, কারণ খোলামেলা পরিবেশের মধ্যে হাতে কলমের মধ্য দিয়ে শিক্ষা, একটা বাস্তব জীবনের মধ্যে দিয়ে তাদের যদি শিক্ষা দেওয়া হয়, 4 গণ্ডি দেওয়ালের মধ্যে তাদেরকে না রেখে যদি শিক্ষা দেওয়া হয়, তাহলে কি তাদের শিক্ষাটা জীবন কেন্দ্রিক হয়। তারপর কি প্রকৃতির সাথে মানিয়ে নেওয়ার একটা ক্ষমতা গড়ে ওঠে। তারপর কি পাঠ্য বিষয়ের মধ্যে শিক্ষা সীমাবদ্ধতা থাকে না, অর্থাৎ কি তারা বইয়ের পাশাপাশি অর্থাৎ পাঠ্য বইয়ের যে একটা মন গুঁজে থাকার মতো যে পরিবেশ, তার থেকে দূরে সরে তারা কি একটা খোলামেলা পরিবেশের মধ্যে শিক্ষা গ্রহণ করতে পারে। ওকে, নেক্সট 4 নম্বর দেখো, নেক্সট প্রশ্ন 6 নম্বর, যে টেটের উৎস কি এবং শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এই টেটের গুরুত্ব কতটা। এটা কিন্তু ভিভিআই করো, এটা প্রশ্ন কিন্তু অনেকবার করেছে। কি বলবে, না শিক্ষার অধিকার আইন 2009 অর্থাৎ রাইট টু এডুকেশন অ্যাক্ট অর্থাৎ RTE, এখানে টেটের উৎস। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে টেটের গুরুত্ব কিন্তু অনেকখানি, কারণ কি এর মাধ্যমে শিক্ষক হবার জন্য কি করে, শিক্ষক হবার জন্য যোগ্যতা নির্ধারণ করা হয়, সেই সাথে তার জ্ঞান বুদ্ধি দেখা হয়, সেই সঙ্গে সঙ্গে কি প্রাথমিকের বিষয়গুলি কতটা রপ্ত আছে সেটাও দেখা হয়, এবং তার সাথে এখন বর্তমান, আগে কিন্তু এই বিষয়টা ছিল না, যেটা হচ্ছে ডেমো টিচিং, এটাও কিন্তু দেখা হয় যে একজন শিক্ষক বা শিক্ষিকার, হবু শিক্ষক বা শিক্ষিকার পড়ানোর দক্ষতা কতটা রয়েছে সেটাও কিন্তু বোঝা যায়। ওকে, নেক্সট দেখো, তারপরে 7 নম্বর প্রশ্ন, যে শিক্ষার্থীর শিক্ষাদান করার জন্য পরিবেশ কেমন হবে। একটা শিক্ষার্থী যে শিক্ষাদান করবে সেক্ষেত্রে তার পরিবেশ কেমন হওয়া দরকার। না এর উত্তর কী হবে, না এখানে বলবে যে শিশুদের জন্য উন্মুক্ত, ভয়হীন, আনন্দময় পরিবেশ সৃষ্টি করা বা করব, যাতে শিক্ষার্থীরা তার চারপাশের পরিবেশের সাথে অর্থাৎ তার চেনা জগতের সাথে বিদ্যালয় পরিবেশের একটা সম্পর্ক তৈরি করতে পারে। পরিবেশটা যাতে ভয়হীন, উন্মুক্ত হয়, সেদিকে কিন্তু শিশুরা মনের কথা ব্যক্ত করতে পারবে, এক্ষেত্রে নিজেকে মেলে ধরতে পারবে, সবার সাথে একত্রিত হয়ে বিদ্যালয়ের মধ্যে একটা নিজস্ব সমাজ গড়ে তুলতে পারবে। এভাবে কিন্তু তাদের মধ্যে যদি শিক্ষাদান দেওয়া হয়, তাহলে শিক্ষাটা তাদের কাছে কি অনেক ফলপ্রসূ হয়ে দাঁড়ায়, এবং এই পরিবেশেই কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাদান করাটা উচিত। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, যে বিদ্যালয়ে টাকা এসেছে, ঠিক তো অনেক ক্ষেত্রেই টাকা আসে, তো ওই টাকা দিয়ে আপনি কি করবেন। না যখন সরকার থেকে বিদ্যালয়ে টাকা পাঠানো হয় বা হবে, সেই টাকা খরচ করার জন্য শিক্ষা দপ্তর বা সরকার যে নির্দেশিকা দেবে, সেই নির্দেশিকা অনুযায়ী সঠিকভাবে টাকা খরচ করব, এবং দেখব সেই টাকা যে সম্পূর্ণ কাজের জন্য পাঠানো হয়েছে সেই কাজ যেন সঠিকভাবে সম্পূর্ণ করা হয়। অর্থাৎ তোমরা জানো যে বিভিন্ন বিদ্যালয়ে পরিকাঠামো, বিভিন্ন বই খাতা সমস্ত দিক থেকে কিন্তু অর্থ সাহায্য করা হয়ে থাকে বর্তমান পরিস্থিতিতে। বিদ্যালয়ের মধ্যে বাউন্ডারি দেওয়া, চেয়ার টেবিল, কুয়ো নল, এই সমস্ত কাজের জন্য বিদ্যালয় থেকে যে বিদ্যালয়ের জন্য যে টাকা আসে সরকার থেকে, সেই সম্পূর্ণ টাকাগুলো যে খাতের জন্য দেওয়া হয়েছে সেই খাতেই যেন বিনিয়োগ করা হয়, সেটা নজর দিয়ে দেখা এবং তার স্বচ্ছভাবে সেটার ব্যবহার করা। ওকে, নেক্সট দেখো 9 নম্বর, যে একজন শিক্ষার্থী জুতো পরতে পারছে না, আপনি শিক্ষক হিসাবে কি করবেন, তোমরা বলো কি করবে। না কি বলবে, না সেক্ষেত্রে আমি সে শিক্ষার্থীর কাছে গিয়ে বলবো যে জুতোটা কীভাবে পরতে হয়, এবং তবুও যদি সে বুঝতে না পারে, এটা স্পেলিং মিস্টেক আছে, ঠিক আছে, না পারে, তাহলে নিজের হাতে সে কি জুতো পরিয়ে দেব। অর্থাৎ একটা শিশু শিক্ষার্থী হতেই পারে যে সে জুতো সঠিকভাবে সোজাভাবে পরতে পারছে না, হয়তো তার জুতোগুলো আলাদা রকমের, হয়তো সে ঠিকভাবে দড়িগুলো বাঁধতে পারছে না, যদি কেউ বুট থাকে, তো এক্ষেত্রে একজন শিক্ষক বা শিক্ষিকা মহাশয়ের সবসময় দায়িত্ব হবে তাকে স্নেহতার সহিত তাকে বুঝিয়ে দেওয়া যে কীভাবে পড়তে হয়, দু একদিন তাকে পড়িয়ে দেওয়া, এভাবেই কিন্তু তাকে সাহায্য করা দরকার এবং শিক্ষার্থীদের পাশে থাকা দরকার। নেক্সট দেখো 10 নম্বর, যে আপনি একজন শিক্ষক হয়ে শিক্ষার্থীর পায়ে হাত দেবেন, এটা কি ঠিক, ওটার রিলেটেড প্রশ্ন, সেই জন্য আমি এখানে দিয়েছি। না কি বলবে,
আমার শিক্ষার্থীরা আমার সন্তানের মতো, অবশ্যই ঠিক। সুতরাং আমি যদি তাকে নিজের হাতে জুতো পরিয়ে দিই সেক্ষেত্রে আমার কোনো সমস্যা হবে না। আর শরীরটা একটু ঠিক নেই, তাই ক্লাস করাতে পারছি না। যাই হোক, চেষ্টা করছি এটা শেষ করার। ওকে, নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, যে মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান কতটা উপযুক্ত। আচ্ছা, তোমরা কমেন্ট করে জানাও তো কাদের ভালো লাগছে ক্লাসটা। যদি ভালো না লাগে অবশ্যই বলো কমেন্ট বক্সে যে কেমন করে ক্লাসটা করাবো। এবং সকলে কিন্তু অনুরোধ করবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ অনেকে কিন্তু সাবস্ক্রাইব করছো না, চ্যানেলের রিচ কিন্তু আস্তে আস্তে ডাউন হচ্ছে। ভিডিওগুলো দেখছো না শেষ পর্যন্ত, লাইক করছো না, বন্ধুর সাথে শেয়ার করছো না। আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে অবশ্যই কিন্তু পিডিএফটা ক্রয় করে নাও, ঠিক আছে? কারণ এরপর যদি টাইপিস্ট যদি সেটা না দেয় আর কি, আমার কাছে কিন্তু নেই পিডিএফটা, তাহলে কিন্তু সমস্যায় পড়বে। তাই সকলে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও। 125 টাকা দাম রয়েছে, বেশি দাম নয়। সকলের কাছে যদি পিডিএফটা থাকে অবশ্যই কিন্তু ইন্টারভিউতে একটা ভালো নলেজ বুস্ট হবে। এবং অন্তত ইন্টারভিউতে এমন নয় যে যে প্রশ্নগুলো করবে তুমি হয়তো জানোই না। অনেক প্রশ্ন রয়েছে যেটা জানা প্রশ্ন, তোমার পছন্দের প্রশ্ন, 2017 থেকে নেওয়া প্রশ্ন, বিভিন্ন টপিক ওয়াইজ A to Z কিন্তু ওখানে কভার করা রয়েছে। তাই আমি লিঙ্ক দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশন বক্সে, ওখানে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। ওকে, দেখো 11 নম্বর, যে মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান কতটা উপযুক্ত। না কি বলবে, জন্মের পর থেকে আমার মায়ের মুখ থেকে কি যে ভাষা শুনে আসছি আমরা সেটাই মাতৃভাষা। সে বাংলা বা ইংরেজি বা অন্য কোনো ভাষা হতে পারে। মাতৃভাষার মাধ্যমে শিক্ষা দিলে কি সকলে খুব সহজে বিষয় সম্পর্কে বুঝতে পারে। আর শিশুর কি মাতৃভাষা সম্পর্কে ধারণা হলে সে যে কোনো ভাষা আয়ত্ত করতে পারবে সহজে, সরলভাবে। তাই মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান খুবই উপযুক্ত বলে আমি মনে করি। তো এভাবে বলতে পারো। এবং তোমরা ডিএলএড বই দেখেছো যে কীভাবে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে মাতৃভাষায় মাতৃদুগ্ধ, অর্থাৎ মাতৃভাষাকে মায়ের দুগ্ধের সাথে তুলনা করা হয়েছে। যেমন একটা শিশু মাতৃদুগ্ধ পান করে যে তৃপ্তি পায়, ঠিক ঠিক সেইভাবে একটা শিশু যদি মাতৃভাষার মাধ্যমে সে শিক্ষাদান করে ঠিক অতটাই কিন্তু তৃপ্তদান পাবে। ওকে, নেক্সট 12 নম্বর প্রশ্ন, যে শিক্ষা কততম সংশোধনীতে যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত হয়। এটা কিন্তু প্রশ্ন পড়েছে। না কি বলবে, না শিক্ষা 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত হয় এই সংশোধনটা। এবং এটাকে মিনি কনস্টিটিউশন বলে। কোনটা, এই 42তম সংবিধান সংশোধনটাকে, এটা কিন্তু মনে রাখবেন। নেক্সট 13 নম্বর প্রশ্ন, আপনি আপনার সন্তানকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলিতে পড়াবেন। বলতে চাইছি পড়াবেন কি না, এটা কিন্তু বর্তমানে একটা বড় সমস্যা। তো আপনি পড়াবেন কি না বলুন তো। না কি বলবে, অবশ্যই এর উত্তর কী হবে, হ্যাঁ। কারণ হ্যাঁ, হ্যাঁ স্যার বা হ্যাঁ ম্যাডাম, আমি অবশ্যই আমার সন্তানকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াবো। কারণ আমি নিজেও ছোটোবেলায় প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছি। এবং আমার পরিবারে যে সমস্ত ভাই বোন ও দাদা দিদিরা আছে তারা সকলেই প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে বড় হয়েছে। তাই প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান করানোটাই যুক্তিযুক্ত হবে। ওকে, নেক্সট দেখো তারপরে 14 নম্বর প্রশ্ন, যে আপনার বিদ্যালয়ে দুজন চতুর্থ শ্রেণীর ছাত্র এর মধ্যে একজন পড়তে পারে না কিন্তু লিখতে পারে, অপরজন লিখতে পারে না কিন্তু পড়তে পারে। আপনি কি করে এদের ঠিক করবেন, এটা সমস্যার সমাধান কিভাবে করা যায়। না কি বলবে, না হ্যাঁ স্যার, যদি দেখি আমার বিদ্যালয়ে দুজন চতুর্থ শ্রেণীর কোনো ছাত্র পড়তে পারছে না বা লিখতে পারছে না, তাহলে আমি প্রথমে তাদের কাছে গিয়ে লিখতে না পারার বা পড়তে না পারার কারণটি জানার চেষ্টা করব। এটা মাস্ট লাইন, এটা কিন্তু তোমরা মনে রাখবে। যে কোনো বিষয়ের ক্ষেত্রে কোনো শাস্তিমূলক বা কোনো ধমক না দিয়ে শিশু শিক্ষার্থীদের কাছ থেকে যে কোনো সমস্যার সমাধানের প্রথম পদ হচ্ছে সেই সমস্যাটা খুঁজে বার করা, কী কারণ, কী জন্য হচ্ছে, কীভাবে সমাধান করা যায় তারপরে খোঁজা, এবং তাদের সঠিকভাবে পরিচালনা করার চেষ্টা করব। যে লিখতে পারছে না তাকে আমি হাতে ধরে লেখানোর চেষ্টা করব যাতে সে লিখতে পারে, এবং যে পড়তে পারছে না তাকে আমি চেষ্টা করব সে যেন প্রত্যেকটি অক্ষর ভালোভাবে সুস্পষ্টভাবে উচ্চারণ সহ যেন পড়তে পারে। এভাবেই কিন্তু একজন আদর্শ শিক্ষক বা শিক্ষিকা মহাশয়ের প্রধান এবং কর্তব্য বা দায়িত্ব হচ্ছে যে শিশু শিক্ষার্থীদের সমস্ত দিক থেকে সমস্যার সমাধান করা। ওকে, তো এই ছিল মনে হচ্ছে প্রশ্ন। হ্যাঁ, এই ছিল মোট 14 প্রশ্ন। যেহেতু 14 করে তোমাদের প্রশ্ন রাখছি, তো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানে কিন্তু কেউ অন করতে ভুলো না। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো, কারণ চ্যানেলের রিচ কিন্তু কমে যাচ্ছে। চ্যানেলটি গ্রো করার চেষ্টা করো সকলে। এবং ভিডিওটি লাইক শেয়ার করো যদি ভালো লেগেছে, এবং কমেন্ট বক্সে কমেন্ট করো যে কী ধরনের তোমরা ভিডিও চাইছো এবং ভিডিওগুলো কেমন লাগছে। আর টেলিগ্রাম চ্যানেলে কিন্তু কেউ যুক্ত হতে ভুলো না, কারণ এই পিডিএফটা ক্রয় না করলে কিন্তু তোমরা পরবর্তী ক্ষেত্রে কিন্তু অনেক মিস করবে। কারণ এই পিডিএফটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যেহেতু এখানে জুম করে ছোটো হয়ে যাচ্ছে ব্যাপারটা, তো এই পিডিএফটা অবশ্যই ক্রয় করবে। এটার দাম রয়েছে কিন্তু মাত্র 125 টাকা, এবং এর পেজ রয়েছে
344টা পেজ, এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্ট্যান্ট। যারা ক্রয় করেছে তারা রিভিউ 10-এর মধ্যে 9 দিচ্ছে, এমনকি 10ও হয়ে যাচ্ছে। এখানে 100 জন প্রায় কিনে ফেলেছে বইটি, তো অবশ্যই কিন্তু বইটা কিনবে। ওকে, তো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করো। ওকে, ধন্যবাদ, জয় হিন্দ।